কমরেড, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজকে প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে আমাদের রাজ্যের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা, CI2 রাজ্যের সম্পাদক, সাধারণ সম্পাদক কমরেড জিয়াউল আলম, তিনি এখানে উপস্থিত আছেন। আমাদের রাজ্যের CI2 আন্দোলনের আরেকজন অন্যতম নেত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী বটে কমরেড মীনাক্ষী মুখার্জি, তিনিও আসছেন, আর কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। আমাদের এই দুজনই হচ্ছে যে মূল বক্তা। এছাড়া আমাদের জেলার কিছু কথা সাধারণ সম্পাদক কমরেড তাপস চ্যাটার্জি নিশ্চিত হচ্ছে যে বলবেন। আমি বেশিক্ষণ বলে হচ্ছে যে যারা মূল বক্তা, বিশেষ করে জিয়াদার কথা এবং মীনাক্ষীর কথা শোনার জন্য যারা এসেছেন, তাদের সময় হচ্ছে যে নষ্ট করব না। আমি প্রথমেই এই এলাকার সমস্ত গণতান্ত্রিক মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, যারা এই শহীদের রক্তে লাল হয়ে যাওয়া মাটিতে শুধুমাত্র প্রদীপ্তা কমল গায়েন না, এখানে 7 জন কমরেড শহীদ হয়েছিলেন, এর আগেও 5 জন হয়েছে। সেই রকম একটা মাটিতে তারা সম্মেলনের কাজ বা সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়ার জন্যে আমি এই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষকে অভিনন্দন এবং লাল সেলাম, ধন্যবাদ হচ্ছে যে জানাচ্ছি। আমাদের এই এলাকা, বিশেষ করে সদর এলাকা, দীর্ঘদিন ধরে এখানে একটা গণতান্ত্রিক আন্দোলনের পরিসর, গণতান্ত্রিক আন্দোলন কাজ করছে। শুধু আজকে না, অতীতে ক্যানেল কর আন্দোলন, ইংরেজের বিরুদ্ধে আন্দোলন, তেভাগা আন্দোলন, জমির আন্দোলন, কৃষক আন্দোলন, খেতমজুরদের আন্দোলন, পরবর্তী পর্যায়ে যখন এই অসংগঠিত ক্ষেত্রে প্রসারিত হয়, নানান কল কারখানা ইত্যাদি গজিয়ে ওঠে, তৈরি হয়, সেখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন তাদের আলো লড়াই, তাদের সংগ্রাম, তাদের আন্দোলন এই এলাকার মাটিকে হচ্ছে যে পুষ্ট করেছে। এই এলাকার মাটি শক্তিশালী হয়েছে বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে। একটু আগে আপনারা শুনলেন কমরেড শহীদ কমরেড প্রদীপ্তা এবং কমলদার কথা, কমল গায়েনের কথা। আমি বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। এইখানে শ্রমজীবী মানুষের আন্দোলন করতে গিয়েই কমরেড প্রদীপ্তা এবং কমরেড কমল গায়েন খুন হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে খুন হয়েছিল। এইখানে যে সমস্ত ছোট ছোট লৌহ কারখানা আছে, স্মল স্কেলে যেসব কারখানা আছে, সেখানকার শ্রমিকদের ন্যায্য পাওনা গন্ডা, তাদের 8 ঘন্টা কাজ, মজুরি, বোনাস, তাদের দাবি দেওয়া, এইসব লড়াই হচ্ছে যে করতে গিয়ে কমরেড প্রদীপ্তা, কমরেড কমল গায়েন খুন হয়েছে। আমি এইটা বলছি এই জন্যে যে আজকে আমাদের জেলা, পূর্ব বর্ধমান জেলা, শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে আস্তে আস্তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে পালন করছে। এক সময়ে যখন যুক্ত জেলা ছিল, তখন আমরা শ্রমিক আন্দোলন বলতে বুঝতাম আজকের যেটা পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, এইসব জায়গায়। কিন্তু আজকে পূর্ব বর্ধমান জেলাতে প্রায় 8 থেকে 8.5 লক্ষ শ্রমজীবী মানুষ, যারা কলে, কারখানায়, দোকানে, পরিবহনে, রাজমিস্ত্রি, এই সমস্ত জায়গাতে হচ্ছে যে যুক্ত হয়ে কাজ করছেন। একটা বিপুল অংশের মানুষ যারা এই অসংগঠিত ক্ষেত্রে হচ্ছে যে কাজ করছেন আমাদের পূর্ব বর্ধমান জেলায়। আমরা CI2 পক্ষ থেকে শপথ নিয়েছি যে এই সমস্ত মানুষের দৈনন্দিন যে চাহিদা, তাদের বেঁচে থাকার যে উপকরণ, তাদের যে রুচি, সেটাকে রক্ষা করা, কাজের অধিকারকে রক্ষা করা, তাদের মজুরি বৃদ্ধি, তাদের বোনাস, এই সমস্ত নিয়ে আমরা পূর্ব বর্ধমান জেলায় বিগত বেশ কয়েক বছর ধরে আন্দোলনকে সংগঠিত করছি। হতাশ হওয়ার কিছু নেই। আমরা এই 3 বছরে অনেক লড়াই পূর্ব বর্ধমান জেলাতে করেছি। আপনারা জানেন যে লৌহ কারখানায় যখন এখানে কিছুদিন আগে 2 জন শ্রমিক হচ্ছে যে ব্লাস্ট হয়ে মারা যায়, আমরা তার ক্ষতিপূরণ মালিকের কাছ থেকে আদায় করেছি। এই এলাকার
CI2 হচ্ছে যে নেতৃত্ব, ডিএনকে ডেপুটেশন দেওয়া হয়েছে, আদায় হয়েছে। আমরা বর্ধমান জেলার দোকান কর্মচারীদের বোনাস আদায় করেছি, মালিকদের অনিচ্ছুক হাত থেকে বোনাস আদায় করা হয়েছে। রাইস মিল শিল্প আজকে সংকটের মুখে, 430-35টা রাইস মিল ছিল, আজকে রাইস মিল বন্ধ হয়ে যাচ্ছে। আদানি গ্রুপ এখানে রাইস মিলে ঢুকেছে। সরকারি কোনো নীতি নেই রাইস মিল পরিচালনা করার ক্ষেত্রে। রপ্তানি করার ক্ষেত্রে যেসব আগে নিয়ম ছিল সব তুলে দেওয়া হয়েছে। তার ফলে রাইস মিলগুলো আজকে সংকটে আছে। তা সত্ত্বেও সেখানকার শ্রমিকরা তারা তাদের যে ন্যায্য দাবি, সেই দাবির ভিত্তিতে বোনাস, সেই বোনাসের আন্দোলন করে আমরা পূর্ব বর্ধমান জেলায় সফল হয়েছি। প্রায় 90% হচ্ছে যে রাইস মিলে আমরা বোনাস আদায় করতে সক্ষম হয়েছি আমাদের জেলাতে। আমি বেশি কথা বলবো না, এখানে জিয়াদা আছে। আমি লড়াইয়ের কথা, আসার কথা এই জন্য বলছি যে আপনারা জানেন যে যখন প্রিপেড স্মার্ট মিটার বসানোর কথা, গোটা দেশব্যাপী কেন্দ্রের যে সরকার, বিজেপি সরকার, কর্পোরেটদের স্বার্থে, পুঁজিপতিদের স্বার্থে, বড় লোকেদের স্বার্থে তারা যে নীতি নিয়ে, সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবাংলায় লাগু করতে এসেছিল আমাদের রাজ্যের সরকার, মমতা ব্যানার্জির সরকার সেই সিদ্ধান্তকে রাজ্যে লাগু করতে শুরু করেছিল। কিন্তু মানুষ যদি সংঘবদ্ধ হয়, CI2-র নেতৃত্বে সমস্ত যারা হচ্ছে কনজিউমার আছে, যারা ওই বিদ্যুৎ গ্রাহক আছেন আমাদের জেলা সহ গোটা রাজ্যে, আমরা ঐক্যবদ্ধভাবে কনজিউমার এবং CI2 কর্মীরা, ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে লড়াই করে সরকারকে পিছু হটাতে বাধ্য করে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম 2011 পরে মমতা ব্যানার্জি বাধ্য হয়েছেন সেটাকে স্থগিত করতে, যদিও বাতিল হয়নি। আগামী দিনে সেই বাতিল করার দাবিতেও আমাদের আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা কনফারেন্সে আলোচনা করব আরও বেশি করে কি করে শ্রমিকদের সমবেত করা যায়, শ্রমিকদের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালা, সেইগুলোকে আরও কি করে একত্রিত করে অন্য মানুষদের জড়ো করে, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী তাদেরকে ঐক্যবদ্ধ করে কি করে লড়াই করা যায়, সেই সিদ্ধান্ত আমরা সম্মেলনে নেব। এই আশা, এই ভরসা করে আমি আমার যেটুকু বলার, আমার বক্তব্য শেষ করছি। সভাপতি হিসাবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলার সাধারণ সম্পাদক কমরেড তাপস চ্যাটার্জি। আমি তাকে বলার জন্য অনুরোধ করছি। কমরেড সভাপতি, উপস্থিত রাজ্যের সাধারণ সম্পাদক কমরেড জিয়াদা। আচ্ছা কমরেড, বারবার আমরা ঘোষণা করছি ওই রাস্তার উপরে থাকবেন না, সামনে তার আছে ইলেকট্রিকের, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে। অনেক ভেতরে জায়গা আছে, ভেতরে চলে আসুন, রাস্তার উপরে থাকবেন না, এই পাশে চলে আসুন, ওই গেটটা দিয়ে সামনে চলে আসুন, জায়গা ভেতরে আছে। একটু আমাদের স্থানীয় কমরেডরা নেতৃত্ব একটু গিয়ে এইখান থেকে একটু সরিয়ে আনার উদ্যোগ নিই, নাহলে দুর্ঘটনা ঘটে। আর রাস্তাটা যত, এই রাস্তাটা, এই জনসভার জায়গাটায় যেখানে আছে রাস্তাটা আছে, এখানে যত সরু হবে, এই গাড়ির হর্ন তত বেশি বাজবে। জনসভা 12টা বেজে যাবে, মানে শব্দে আপনারা অর্ধেক কথা শুনতে পাবেন। তা সেই জন্য হচ্ছে ওই জায়গা থেকে সরে এসে এই মঞ্চের দাম দিতে হবে। এইখানটা অনেকটা ফাঁকা, এইখানটা অনেকটা ফাঁকা, এখানটা বসে যাবে। বাবলু, বাবুল, ওদেরকে ডেকে এইদিকে নিয়ে, এইদিকে নিয়ে, সামনের দিকে নিয়ে। আরে ওইখানটা যে একটু দেখ না। আচ্ছা কমরেড, আমি প্রথমেই আমাদের সর্বস্তরের কর্মীদের, এই এলাকার অধিবাসীদের CI2 পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বিপ্লবী অভিবাদন জানাচ্ছি। যে মাঠ উপচে দেওয়ার মতো হচ্ছে যে একটা সমাবেশ শ্রমিকদের নেতৃত্বে এইখানে সংগঠিত করেছে। আমরা বারবার বলেছিলাম এই সমাবেশ হবে শ্রমিকদের সমাবেশ, শ্রমিকদের জমায়েত করতে হবে। প্রত্যেকটা ট্রেডকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। আমরা বলেছিলাম নির্দিষ্টভাবে টার্গেট করে হচ্ছে জমায়েত করতে হবে, তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রকে উদ্যোগ নিতে হবে।
সে নির্মাণ হতে পারে, সে বিড়ি হতে পারে, সে ট্রান্সপোর্ট হতে পারে, সে আইসিডিএস হতে পারে, মিড ডে মিল হতে পারে। যেখানে যতগুলো হচ্ছে আমাদের সংগঠিত, যতগুলো হচ্ছে যে অসংগঠিত ক্ষেত্রে ইউনিয়ন আছে, সবকটা ইউনিয়নকে উদ্যোগ নিয়ে আমাদের এই সমাবেশকে সফল করতে হবে। আমরা গর্বিত, আনন্দিত, কমরেডরা সে কাজটা হচ্ছে যত্ন নিয়ে করেছে। আমরা সামগ্রিকভাবে গোটা দেশে, আমাদের রাজ্যে শ্রমিক শ্রেণীর ভয়ঙ্কর আক্রমণের মধ্যে রয়েছে। আমরা আগে সভাপতি বলেছেন, আপনারা সকলেই দেখছেন মানুষের কাজ নেই। কাজ না থাকার ফলে মানুষের কোনো আয় নেই, অথচ জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, দারিদ্র বাড়ছে, অভাব বাড়ছে। মানুষ পেটে খিদে মেটাবে বলে এই রাজ্যে কাজ পাচ্ছে না বলে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। এই পশ্চিমবাংলা আমরা অতীতে দেখিনি। 34 বছরের বামফ্রন্ট জামানায় আমরা দেখতাম অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক দলে দলে যে আমাদের রাজ্যে আসতেন, কারণ এখানে শিল্প ছিল, এখানে কারখানা ছিল, এখানে মানুষ কাজ করার জন্য আসতো। এমনকি কৃষিকাজের জন্য আমরা দেখতাম প্রতিবেশী রাজ্যগুলো থেকে কৃষি মরশুমে এই বর্ধমান জেলায় বিপুল অংশের মানুষ আসতেন। আমাদের রাজ্য থেকেও কিছু মানুষ যেতেন অন্য রাজ্যে কাজের জন্য। বেশিরভাগ হচ্ছে হাই স্কিল, অত্যন্ত দক্ষ মানুষ। তারা আরো উন্নত মানের কাজের জন্য অন্য রাজ্যে যেতেন, পছন্দের কাজের জন্য অন্য রাজ্যে যেতেন। এখন গ্রাম থেকে ক্ষেত মজুররা পর্যন্ত ক্ষেত মজুরির কাজ করার জন্য পরিবারকে পরিবার নিয়ে থেকে অন্য রাজ্যে যাচ্ছে। এখন বিপদ রয়েছে। কেরালা ছাড়া অন্য কোন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে একটা ভয়ঙ্কর আক্রমণ পরিযায়ী শ্রমিকদের উপর, বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নামে না। এই রাজ্যের সরকারের যে ভূমিকা পালন করা দরকার ছিল রাজ্যের মানুষকে রক্ষা করার জন্য, পরিযায়ী শ্রমিকদের রক্ষা করার জন্য, কোভিড পিরিয়ডে যখন হচ্ছে পরিযায়ী শ্রমিক চিহ্নিত হয়েছিল সারা ভারতবর্ষে কোটি কোটি পরিযায়ী শ্রমিক আছে, তখন এ রাজ্যের সরকার অপদার্থতার প্রমাণ দিয়েছিল। সেই সময় হচ্ছে রাজ্যের মানুষকে রক্ষা করার জন্য, তাদের ফিরিয়ে আনার জন্য, তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করার জন্য, এবং তাদের খাদ্য এবং তাদের হচ্ছে যে পরিষেবা দেওয়ার জন্য যে কাজ করা দরকার ছিল, চিকিৎসা দেওয়ার জন্য, সে কাজ করতে হবে। আর একইভাবে এই সময় হচ্ছে যে তারা চূড়ান্ত ভাবে ব্যর্থ। পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে, তাদের দ্বন্দ্ব হচ্ছে যে হয় ফিরে আসছে অথবা পুলিশ ধরে নিয়ে গিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে কল্পনা করেছে সরকার নির্লিপ্ত। সরকার কি বলছে? 5,000 টাকা দিচ্ছি, ফিরে এসে। একজন পরিযায়ী শ্রমিক তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আমি থাকি উড়িষ্যার একটা জায়গায়, আমি কাজ করি, 25,000 টাকা মাসে রোজগার করি। আমার স্ত্রী আছে, 2 সন্তান আছে, তাদের বাড়ি ভাড়া, তাদের স্কুলে পড়াশোনা করা, খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা এই 25,000 টাকা হবে। আপনি 5,000 টাকা মাসে দেবেন এবং 1 বছর, তার বেশি দেবেন না। 1 বছরের মধ্যে কোনো কাজ পাবো এই নিশ্চয়তা আছে। 26-এর ভোট, সরকার পাল্টে গেলে তখন কি হবে? আপনি বলছেন ফিরে যেতে, প্রতারণা ছাড়া কিছু না। ধাপ্পা দিচ্ছে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল কেন্দ্রের সরকারের সঙ্গে কথা বলে সরাসরি প্রধানমন্ত্রী যে রাজ্যে এই ঘটনা ঘটছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে এই কথা বলা যাচ্ছে যে
আমার সরকারের হচ্ছে যে অফিসারদের পাঠাচ্ছি এটা বাংলাদেশি না হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ, বাংলা ভাষী মানি বাংলাদেশি না। তাই স্বাভাবিকভাবে তারা যদি বাংলার পশ্চিমবাংলার মানুষ হন, তারা যাতে থেকে কাজ করতে পারেন তার নিশ্চয়তা দিতে হবে। আমার নিয়োজিত অফিসাররা সেই ব্যবস্থা করার জন্য সাহায্য করবে। আমার সরকারের অনুমতি ছাড়া বাংলাদেশি চিহ্নিত না হলে একটা মানুষকে ভারত ত্যাগ করতে হবে না, কাউকে পুষব্যাক করা হবে না, পশ্চিমবাংলার কোন বাংলা ভাষী মানুষ আক্রান্ত হবেন না, এ কথা বলার ভয় দেখাতে পারেনি তৃণমূল। আমরা বামপন্থী না, আমরা আমাদের পরিযায়ী শ্রমিক সংগঠন, যেখানে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হয়েছে সেই রাজ্যে আমাদের সিআইটিউ সংগঠনের নেতৃত্ব, পরিযায়ী সংগঠনের নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলে এক জায়গায় বসা, আক্রান্তদের রক্ষা করা সমস্ত ব্যবস্থা করেছে। সীমিত ক্ষমতা নিয়েও সিআইটিউ এবং পরিযায়ী সংগঠন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মানুষদের রক্ষা করা। আপনারা জানেন যে একইভাবে এই যে বীরভূমের 5 জন হচ্ছে যে পরিযায়ী শ্রমিক হচ্ছে যে পুশব্যাক করেছিল, সেটাকে যে ছাড়ানোর ব্যবস্থা পর্যন্ত করে ওখানে বাংলাদেশ সরকার বলে দিল যেটা পশ্চিমবাংলার অধিবাসী ভারতের, তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশে ভারতের এম্বাসির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলো, ভারত সরকার সেই উদ্যোগ নিল না। ইতিমধ্যে আপনারা দেখেছেন এসআরআই শুরু হয়ে গেছে এবং এখন হচ্ছে যে শেষ পর্যায়ে নতুন ভোটার লিস্ট প্রকাশ হয়ে গেছে। সবাই এখন একবারে ভোটার লিস্ট দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন যে আমার এবং আমার পরিবারের লোকজনের ভোটার লিস্টের নাম আছে কিনা। নিবিড় সংশোধনের নাম করে কার্যত হচ্ছে এনআরসি করে দেওয়ার ব্যবস্থা করেছে। বকলমে এনআরসি করছে কেন্দ্রের সরকার, আর তৃণমূল সরকার মুখে অমৃতমৃ করে শেষ পর্যন্ত সেটাকে কার্যকরী করছে। আমাদের বক্তব্য ছিল খুব স্পষ্ট, আমাদের বক্তব্য ছিল নিবিড় সংশোধনের কাজ হোক। আমরা এটার সঙ্গে একমত। দীর্ঘদিন জনগণনা করেনি কেন্দ্রের সরকার, জনগণনা না করে কিভাবে এই পদ্ধতিতে এখন পেছনের দরজা দিয়ে এনআরসি কে কার্যকরী করা যায় তার জন্য চেষ্টা করছে। আমাদের বক্তব্য ছিল, আমরা সুস্পষ্ট ভাবে বলেছিলাম পরিচ্ছন্ন ভোটার লিস্ট করা। বিজেপি বলছিল, চিৎকার করছিল রাজ্যে 2 কোটি মানুষের নাম বাদ যাবে, রোহিঙ্গা হচ্ছে যে লাখ লাখ। তা ভোটার লিস্টে এখন রোহিঙ্গা কোথায় দেখাতে পারবে বিজেপি নেতারা? কোথায় রোহিঙ্গা? শ্রমজীবী মানুষকে ভীত সন্ত্রস্ত করে। আপনারা দেখেছেন একই ভাবে যে এখন বলছে হচ্ছে 58 লক্ষ মানুষের নাম বাদ যাবে। সবই হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে গরিব মানুষ, যাদের প্রমাণপত্র, জন্ম সার্টিফিকেট এখন আপাতত হিয়ারিং হবে, এই সমস্ত হবে। আমাদের দেশে আগেও হচ্ছে যে এই নিবিড় সংশোধনের কাজ হয়েছে। 2002 সালে হয়েছে, বামফ্রন্ট সরকার ছিল, মানুষ জানতে পারে। কিন্তু সমস্যাটা কোথায়? এখন নাগরিকত্বকে যুক্ত করা হচ্ছে। আমাদের দেশের নাগরিকত্ব জন্মসূত্রে এই যে বীরভূমের 5 জন তাদের পুশব্যাক করা হয়েছিল, তার মধ্যে একজন মহিলা ছিল, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার সঙ্গে একটা বাচ্চা ছিল। ওই অন্তঃসত্ত্বা মহিলাকে শেষ পর্যন্ত কদিন আগে ফিরিয়ে আনতে হয়েছে। তার সন্তান ভূমিষ্ঠ হবে জন্মসূত্রে, যেহেতু ভারতের নাগরিকত্ব, যাতে ভারতে জন্মাতে পারে সেই জন্য তাকে ফেরত আনতে। তাই স্বাভাবিকভাবেই
আজকে শ্রমজীবী মানুষকে সন্ত্রস্ত করো, ভীত সন্ত্রস্ত করে রাখো, তাকে অস্থির যন্ত্রণাকর পরিস্থিতির মধ্যে রাখো, যাতে তারা ঐক্যবদ্ধ না হতে পারে, যাতে তারা লড়াই করতে না পারে, যাতে তারা সংগ্রামী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে না পারে। মালিক এবং সরকারের নীতির বিরুদ্ধে, শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করে তাদের দাবি আদায় করতে না পারে, সেই জন্য তারা হচ্ছে যে সবসময় পরিকল্পিত ভাবে হচ্ছে যে এই চেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন হচ্ছে যে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ আমাদের জেলায় বিভিন্ন প্রান্তে সংগঠিত, বিভিন্ন ভাবে সংগঠিত। আমরা দেখলাম যাচ্ছে যে এই যে সাতগাছিয়া, মেমারির পাশে সাতগাছিয়া রাইস মিল, একটা রাইস মিল মালিক তার হচ্ছে যে 35 জন শ্রমিক রাইস মিল বন্ধ করলো, তাদের গ্র্যাচুইটি দিল। তারা তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের কাছে গেল, নেতৃত্বের কাছে গেল, তৃণমূলের কেউ আদায় করে দেওয়ার ক্ষেত্রে প্রশাসন, তৃণমূল সংগঠন তারা কেউ চেষ্টা করে। আমাদের ছেলেদের বলার পর রাইস মিলের জেলার নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব তারা বলছেন, মালিকের সঙ্গে আলোচনা করলেন এবং এই 35 জনের গ্র্যাচুইটি আদায় করে দিলেন 40,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন ভাবে এই শ্রমিকরা গ্র্যাচুইটি পেল। এই টাকা আদায় করা সম্ভব হলো, তৃণমূলের বিজেপির কোন সাহায্যের প্রয়োজন হয়নি, তৃণমূল বিজেপির ইউনিয়নকে খুঁজে পাওয়া যায়নি মালিকের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই শ্রমিকরা মনে করছে সিআইটি লাল ঝান্ডা, একমাত্র লাল ঝান্ডাই পারে হচ্ছে যে শ্রমজীবী মানুষকে রক্ষা করতে। আপনারা জানেন হচ্ছে যে আক্রমণ বাড়ছে ভয়ঙ্কর ভাবে। এই যে গ্রামে 100 দিনের কাজ, তা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। এখন নতুন করে কেন্দ্রের সরকার আইন করবে, মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে দেবে, সেখানে রামের নাম যুক্ত করা হবে। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রামের নাম যুক্ত করা হবে। শুধু তাই নয়, ধর্মীয় আবরণ যুক্ত করা হচ্ছে, সাম্প্রদায়িক একটা মনোভাব নিয়ে হচ্ছে যে প্রকল্পের নাম নির্দিষ্ট করা হচ্ছে। এবং গান্ধীজিকে হচ্ছে যে আরএসএস গুলি করে খুন করেছিল, একজন স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নেতা, অন্যতম নেতা, এই কলঙ্ক মোছার জন্য হচ্ছে রেগা থেকে মহাত্মা গান্ধীর নামকে বাদ দিতে চাইছে। আর কি কথা বলছে? 125 দিন করা হবে, 100 দিনের কাজ, যেন কত ভালো কাজ করতে চাইছে। সত্যি নাকি 125 দিন করা হবে? আপনারা সেই গল্পটা সকলে জানেন। একটা রাজ্যের অত্যাচারী রাজা ছিল। রাজা হঠাৎ হচ্ছে যে ঢোল শহর করলো গোটা রাজ্যে, বলল সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ পরিবারে, সবাই নিমন্ত্রিত। একদিন হচ্ছে যে এই দিন হচ্ছে রাজ পরিবারের পক্ষ থেকে রাজ্যের সমস্ত প্রজাকে খাওয়ানো। প্রজারা সবাই আনন্দিত, দারুণ খুশি, অনেকদিন পরে ভালো খাবার খাওয়া যাবে রাজ পরিবারে গিয়ে। খাবার যেদিন হচ্ছে নিমন্ত্রণ আছে, সেদিন নিমন্ত্রণের আগের দিন আবার ঢোল শহর হতো। রাজবাড়ি, রাজার বাড়িতে নিমন্ত্রণ, সমস্ত প্রজার বিশিষ্ট বর্গরা আসবেন, বিভিন্ন রাজারা আসবেন, অমর্তরা আসবেন। তাই স্বাভাবিকভাবে তাদের সম্মান রক্ষা করতে যারা খেতে যাবেন, তারা একটা সোনার থালা নিয়ে যাবেন। প্রত্যেকটা প্রজাকে বললো একটা সোনার থালা রাজা সম্মানার্থে
সোনার থালা নিয়ে যাবে রাজ পরিবারে খাওয়ার জন্য। তো প্রজারা শুনে হতাশ হলো, মনে হচ্ছে যে রাজ পরিবারের চেয়ে নিমন্ত্রণ খাওয়া সম্ভব হবে। এখন বলছে 125 দিন কাজ, কিন্তু তার তলায় হচ্ছে জুড়ে দিয়েছে যখন হচ্ছে যে মাঠে কাজ থাকবে তখন হচ্ছে 100 দিনের কাজ হবে না। মাঠে এখন 3 ফসলি জমিতে কাজ হবে, তাই স্বাভাবিকভাবে 365 দিনের মধ্যে একটা বড় সময় হচ্ছে যে মাঠের কাজ হবে। আর সেটা দেখিয়ে বিজেপি চাই 100 দিনের কাজটাকে ধীরে ধীরে তুলে দিতে। এই রেগার কাজ প্রথমকেই তুলে দিতে চেয়েছে। তাই স্বাভাবিকভাবে আজকের শ্রমজীবী মানুষ, গ্রামীণ ক্ষেত্রজুড়ে গ্রামীণ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, সে বিড়ি বাঁধে, সে রিক্সা চালায়, টোটো চালায়, এই সমস্ত ক্ষেত্রে আক্রমণ আছে। টোটো নিয়ে যদি বলা যায় আমাদের জেলায় অসাধারণ ভালো হচ্ছে বিক্ষোভ হচ্ছে। এই বিক্ষোভকে আরো তীব্র করতে হবে। বিভিন্ন জায়গায় ডেপুটেশন করা হয়েছে প্রশাসনের কাছে। এখন সময় রেজিস্ট্রেশন করার সময় বাড়ানো হয়েছে এবং আপনারা জানেন যে সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে শুধু সময় বাড়ালে হবে না, একটাই কথা, সেটা হচ্ছে যে এই রেজিস্ট্রেশন ফি হয় মুকুব করতে হবে। কোন রকম রেজিস্ট্রেশন ফি নেওয়া চলবে না। আর নিলেও নমিনাল 20-25 টাকা নিই। এর বাইরে কোনোভাবে হচ্ছে গরিব টোটো চালকদের উপর 1740 টাকার বোঝা জোর করে চাপিয়ে দেওয়া মেনে নেওয়া যাবে না। টোটো চালকদের স্বার্থ রক্ষা করতে হবে। তাই স্বাভাবিকভাবেই আমি বলবো, আমাদের যে লড়াই, সে লড়াই আগামী দিনে প্রতিটা ক্ষেত্রে যে লড়াই আমরা শুরু করেছি সেটাকে আরো শক্তিশালী করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে সেই ক্ষেত্রে সমস্ত শ্রমিকদের, আর পাশের অন্যান্য ক্ষেত্রের শ্রমিকদেরও সেই লড়াইয়ের পাশে জড়ো করতে হবে, যাতে শ্রমজীবী মানুষের ঐক্যকে আমরা আরো বেশি সংহত করতে পারি, জোরদার করতে পারি। সমগ্র লড়াই হচ্ছে মালিক শ্রেণীর বিরুদ্ধে, মালিক শ্রেণীর স্বার্থ রক্ষাকারী সরকারের নীতির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে পারি। তার জন্য আমরা সকলে মিলে উদ্যোগ নেব। পরাজিত করতে হবে সরকারকে, তার নীতি থেকে তাকে সরাতে হবে। আর নীতি থেকে সরাতে আমরা চাই, যদি নীতি সে পরিবর্তন না করে সরকার থেকে টেনে হিচড়ে আমাদের সরানোর ব্যবস্থা করতে হবে। সেই উদ্যোগ আপনারা ফিরে গিয়ে নেবেন, এই আশা রেখে সকলকে সংগ্রামে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার বলা শেষ করি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন শ্রমজীবী মানুষের আন্দোলনের অন্যতম নেত্রী, প্রাক্তন যুবনেত্রী এবং এখন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী, আমাদের রাজ্যের অন্যতম প্রিয় বক্তা কমরেড মীনাক্ষী মুখার্জি। আমি তাকে বলার জন্য আহ্বান জানাচ্ছি। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা এবং আজকের আমাদের এই জেলার শ্রমিক আন্দোলনের শ্রমিক সংগঠনের যে জেলা স্তরের আমাদের সম্মেলন, সেই সম্মেলনের প্রকাশ্য সমাবেশে যে সকল প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, খেটে খাওয়া মেহনতি মানুষের লড়াইয়ে যারা নেতৃত্ব দেন, অংশগ্রহণ করেন এবং ঘামের দামের জন্য লড়াই করছেন, তাদের সবাইকে লাল সালাম। শ্রমিক সংগঠনের একজন প্রাইমারি স্তরের, একজন প্রাথমিক স্তরের কর্মী হিসাবে আপনাদের কাছে আমাদের কিছু কথা। একটা উদ্বিগ্নতার সময় চলছে, তো একটা অস্থিরতার সময় চলছে। এটাকে যদি একটু আমরা থিতু করতে পারি, যারা খেটে খায় তাদের জিত নিশ্চিত। কিন্তু এই থিতু করার বিরুদ্ধে অস্থির করে দেওয়ার লড়াইটাই চলছে।
ওরা অস্থির করে দিতে চাই এই কারণেই, কারণ ওরা জানে যে পরিবেশ পরিস্থিতিটা যদি একটু থিতু হয়ে যায়, মানুষ তাহলে নিজের গতরের দাম চাইবে, পেটের ভাত চাইবে, মাথার ছাদ চাইবে, তার শিক্ষা দাবি করবে, তার স্বাস্থ্য দাবি করবে। আমাদেরকে গোটা পরিবেশ পরিস্থিতিতে দু ধরনের লড়াই করতে হচ্ছে। এক, এই সমস্ত হুমকি ধমকি, অন্যায় অত্যাচার, নির্যাতন, শোষণের বিরুদ্ধে মানুষকে তার রুটি রুজির দাবিতে একত্রিত করতে হচ্ছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই শ্রমিক আন্দোলনের কর্মী নেতৃত্বরা। এই গোটা বর্ধমান, অবিভক্ত বর্ধমানে আমরা এটুকু বলতে পারি যে ওই পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে যেটা একেবারে সংগঠিত শিল্প, এখন যদিও অসংগঠিত শিল্প বাড়ছে, আমরা এটুকু জানি যে যদি নিজের দাবির পরিপ্রেক্ষিতে যৌক্তিকতার সাথে দাঁড়িয়ে থাকতে পারি, তো মালিক কেন রাষ্ট্রকেও মাথা ঝোঁকাতে আমরা বাধ্য করতে পারি। কিন্তু এই টেবিলে যখন বসা হয় তখন কে যেন আমাদের পায়ে শেকল পরিয়ে দিয়ে টানছে। আমি আপনাদের কাছে এখন দুটো উদাহরণ দেব। এক হচ্ছে মানে একদম ব্যক্তিগত অভিজ্ঞতা। আমাদের পার্টির, আমাদের শ্রমিক সংগঠনের, গণ আন্দোলনের নেতৃত্ব আমাদের রাজ্যের সম্পাদক কমরেড জিয়াউল আলম আছেন, উনি জানেন। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাতে একটা ভোট হলো। সেই ভোটে ইউনিয়ন রেকগনাইজ এর সঙ্গে আর কিছু কিছু ছিল, সেগুলোর ভোট হলো। ভোটের সময় ওখানে একদিন একটা মিটিং হলো, বিরাট ঘর ভাড়া নিয়ে। তো সেই মিটিংয়ে রেল ইঞ্জিন কারখানার যিনি অফিসার তিনিও উপস্থিত আছেন, রেল ইঞ্জিন কারখানাতে যে অ্যাপ্রেন্টিসে কাজ করছে সেও উপস্থিত আছে, রাজনৈতিক নেতারাও উপস্থিত আছে, এবং যারা কন্ট্রাকচুয়ালি সেখানে কাজ করছে তারা উপস্থিত আছে। তাহলে মিটিংটা কাদের হলো? ভোটের আগে মিটিংটা হলো যারা জনজাতিতে আছেন, আদিবাসীতে আছেন, এসটিতে আছেন, তাদের নেতৃত্বে মিটিংটা হলো। ওরা ওই ঘরে বাকিদেরকে ডেকে মিটিং করে বললেন, जिस बार वोट सबको भाजपा को ही देना पड़ेगा, तो इस प्रस्ताव में जो जो सहमत है अपना हाथ उठाइए। तो ওখানে হাত তুলছে যে ইঞ্জিনিয়ার সেও, যে মাস গেলে 2 লাখ টাকা বেতন পায় সেও, আর যে যার চাকরিটা কাল থাকবে কিনা জানে না সেও হাত তুলছে। পায়ে বেড়িটা আছে যে আমরা সবাই এক জাতির। আবার তার পাল্টা আরেকটা মিটিং হলো। ওই মিটিংটা ডাকলো যারা, তারা বললো যে এবার ভোটে আমরা সবাই তৃণমূলকে ভোট দেব। হাত তুললো এরকম ভাবে। ইঞ্জিনিয়ার বড়বাবু 5 লাখ টাকা বেতন, আর যে 6,000 টাকা 7,000 টাকা বেতনে আছে, যে অ্যাপ্রেন্টিসে আছে, তার চাকরিটা পার্মানেন্ট হবে কিনা জানি না, তারা সবাই মিলে। তার পায়েও কেমন যেন একটা শেকল বাঁধা আছে, ধর্মের শেকল, যে আমরা সব এক ধর্মের। এই কারখানার ভেতরে আমরা যারা কাজ করি, তা আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে একেই ভোট দিতে হবে। 24-এর ইলেকশন পার হয়ে গেল, প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য, মানে মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন। 1 সপ্তাহের জন্যে মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নোটিশ চলে এলো, আর সেই নোটিশটা সব টেবিলে সার্ভ হয়ে গেল। আর টেবিলে দেবার পরে সেখানে যখন নোটিশটা খুলছে তখন দেখছে যে এই কটা টেবিলে বন্ধ করে দেবার, টেবিলগুলো তুলে দেবার জন্য নোটিশ হলো। তাহলে লড়াইটা আমাদের 2 ধরনের। এক, রুটি রুজির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ করা, আর যখন ঐক্যবদ্ধ করছি তখন ধর্মের নামে, জাতির নামে আমাদের পায়ে যারা শেকলটাকে পরিয়ে রেখেছে, প্রতিদিন সেই শেকলটার উপরে আঘাত করা আর ভেঙে ফেলা, ওই
হয়েছে। আমি এসেই জিজ্ঞেস করছিলাম যে মেমারির পেন কাণ্ডটার কোনো খবর পেলেন? কালকে একটি মিটিংয়ে আমি অয়ন, আপনাদের জেলারই যুব আন্দোলনের নেতা, রাজ্যের নেতৃত্ব এখন, আমরা দুজন পাশাপাশি একটা কোনো সভাতে বসেছিলাম। আমি অয়নকে বললাম যে অয়ন দেখো মেমারির পেন কাণ্ড কি হয়েছে। আমরা যা খোঁজ খবর নিয়ে জানলাম, মেমারি থেকে এখানে যারা এসছেন তারা যা জানলেন যে একটি উড়ো কোনো কোম্পানি এসেছিল, উড়ো কোম্পানি এসে সেখানকার মহিলাদেরকে একজুট করে নিয়ে তাদেরকে পেনগুলোর বিভিন্ন পাঁচ দিয়ে দিয়েছিল আর তাদেরকে বলেছিল এই পাঁচগুলোকে একসাথে করে দাও, উপরে স্টিকার লাগিয়ে দাও, প্যাকেট করে দাও, আর তুমি যত পেন রেডি করে দেবে সেই অনুযায়ী তোমাকে হাজিরি মজুরি দিতে হবে, কিন্তু এই কাজটা পেতে গেলে তোমাকে 2000 টাকা দিতে হবে ইন্ডিভিজুয়াল প্রত্যেককে। দিল মেয়েরা, এলো সবাই 2000 করে টাকা দিল। প্রথম 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ যেমন কথা তেমন কাজ করলো, মানুষের ভরসা আদায় করলো। ভরসা আদায় করে গোটা এলাকা জুড়ে গরিব মেহনতি মানুষের বাড়ি মেয়েদের কাছ থেকে হাজার হাজার টাকা নিল। কিছুদিন পর হলো, একদিন সকালবেলা অফিসে যাচ্ছে, দেখছে অফিসের গেটের বাইরে তালা, লোক পালিয়েছে। তখন গোটা এলাকার মহিলারা গিয়ে থানাতে গিয়ে যারা সেখানে অভিযান করেছে, সেখানে চড়া হয়েছে, বলেছে আমাদের এরকম 2000 করে নিয়ে চলে গেছে। আর এটা কেন হচ্ছে? এই যে উদ্বিগ্নতা, এই যে অস্থিরতা, মানুষের হাতে সময় আছে কিন্তু কাজ নেই, মানুষের কাজ করার চাহিদা আছে, প্রয়োজনীয়তা আছে কিন্তু কাজ নেই। ফাঁকা সময়ে যত মানুষ বসে আছে তত ধর্ম আর জাতের রাজনীতিতে পা গুলিয়ে ফেলছে। আর নইলে এইসব ভুয়ো, এই সমস্ত জালিয়াতি, এই সমস্ত কোম্পানির চক্করে পড়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলার সমস্ত অঞ্চলে শ্রমিক খেটে খাওয়া মেহনতি মানুষেরা। কেন? কারণ গতর খাটিয়ে যা পয়সা পাচ্ছি তা দিয়ে মর্যাদা সহকারে দিন চলছে না। তাহলে এই উদ্বিগ্নতা, এই ধর্ম, ভাষা, তার যে রাজনীতি, এই যে জালিয়াতি, জোচ্চুরি বাড়ছে, এর বিরুদ্ধে কে দাঁড়াবে? কে? গতর খাটিয়ে মর্যাদা সম্পন্ন জীবন পরিচালনা করার জন্য একটা টাকা পাওয়া যাচ্ছে না, কে লড়বে এর জন্য? কে ধরবে ছাতা? এই ছাতাটাই দেশকে, রাষ্ট্রকে, সরকারকে ধরার কথা। কিন্তু সরকার, দেশ, রাষ্ট্র, রাজনৈতিক দল যারা রাজ্যের আর দেশের এই সরকারটাকে পরিচালনা করছে, তারা আজকে ছাতা সরিয়ে নিয়েছে আর খোলা মাঠে আমাদেরকে শোষণ হতে, শোষিত হতে, আমাদেরকে লুট হতে ছেড়ে দিয়েছে। আর গোটা ভারতবর্ষকে, গোটা পশ্চিমবঙ্গকে সস্তা শ্রমিকের হাতে পরিণত করছে। এর বিরুদ্ধে শ্রমিক আন্দোলনের কঠিনতম লড়াই, আর সেখানে গিয়ে আমাদেরকে কঠিন কাজটা করতে হচ্ছে। ওরা সস্তার রাজনীতি করছে, আমাদের রাজনীতিটা সস্তার রাজনীতি নয়। তাই আমাদেরকে চতুর্থ লড়াইটা লড়তে হচ্ছে। कि वो लोग सस्ते का राजनीति करते हैं, हम लोग ना तो सस्ते का राजनीति करते हैं ना तो सस्ते का राजनीति करने देंगे, क्योंकि राजनीति होता है इंसान को लेकर और इंसान कभी सस्ता नहीं होता है। सब থেকে বড় দামি হলো এই রাজ্যের মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, তার ঘাম আর তাদেরকে নিয়ে যারা ছেলে খেলা করছে, তাদেরকে নিয়ে যারা সস্তা রাজনীতি করছে, এই রাজনীতিটার বিরুদ্ধে আমাদের রাজনীতি, আমাদের নীতি, আমাদের পলিসিটার লড়াই। একটু আগে বলছিলেন আমাদের নেতৃত্ব টোটো চালকদের কথা, पांचों उंगली में जैसे घी में होता है, उसी तरह पांचों उंगली से सबसे ज्यादा जिन लोगों को दबोचा जा रहा है वो लोग है যারা সবথেকে কম পয়সার কাজ করছে তারা। তাতে তিনি টোটো চালক হতে পারেন, তাতে তিনি অটো চালক হতে পারেন, তাতে তিনি যে কোনো ছোট কারখানাতে কাজ করতে পারেন, কোনো দোকানদারিতে কাজ করতে পারেন। তারা লুট হচ্ছে, লুট। আইন ছিল লুট করতে পারবে না বলে, যে লুটের বিরুদ্ধে আইনগুলো এক জায়গায় এসে
বলছি, তার মানে রাইস মিলের লোক একজুট হবে, তেল মিলের লোক একজুট হবে, পরিযায়ী শ্রমিকরা একজুট হবে, টোটো চালকরা একজুট হবে, ছোট ছোট গ্যারেজে যারা কাজ করছে তারা একজুট হবে, বাস চালাচ্ছেন, गाड़ी चलाচ্ছেন, ट्रेन चलाচ্ছেন, रेल काज করছেন তারা একজুট হবেন। ये कैसा सरकार चल रही है जो लोग ये बोल दिए हैं कि एकजुट হওয়াটাই বেআইনি। আর ইন্ডিয়ান পিনাল কোড নেই, এখন ভারতীয় ন্যায় সংহিতা আছে। সেই ভারতীয় ন্যায় সংহিতাতে যে যেখানে কাজ করবে সে যদি তাদের দেওয়া নিয়মের বাইরে তারা যদি একসাথে হয়ে একটা কোনো ডিমান্ড চার্ট, একটা কোনো দাবি সনদ, একটা কোনো তার মেমোরেন্ডাম ফেলে, তাহলে সেই হবে ইনলিগাল, তার বিরুদ্ধেই আইনগতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। কার জন্য এই আইন? কাদের জন্য? পরিযায়ী শ্রমিক দেখবে না সরকার? এ রাজ্যের সরকার হাত তুলে দিয়েছে, উন্নয়নের পাঁচালি পড়েছে, সেই পাঁচালিতে ফিরিস্তে দিয়েছে। দেওয়ানদিঘি ঢোকার আগে, এই রক্ত ভেজা মাটিতে ঢোকার আগে, এই শহীদদের মাটিতে ঢোকার আগে এখানে কেস, কাবারি, মামলা, মোকদ্দমা, ঘর ছাড়া, ক্ষতিপূরণ দেওয়া, আক্রান্ত এই কমরেডদের এই মাটিতে ঢোকার আগে ঢুকছি, তখন ওখানে নির্লজ্জ বেহায়ার মতো উন্নয়নের পাঁচালি পড়ছে। যে উন্নয়নের পাঁচালিতে মিছে কথা বলছে রাজ্যের সরকার। খবর আছে 22 লাখ, 22.5 লাখ পরিযায়ী শ্রমিক, বলছে 31 লাখ পরিযায়ী শ্রমিককে 5,000 করে টাকা দিয়েছি। এখানকার সমস্ত মানুষের কাছে, এই গোটা জেলা জুড়ে, পঞ্চায়েত জুড়ে আপনারা একটা খবর নিয়ে আসুন না যে কাকে দিল পরিযায়ী শ্রমিক হিসাবে 5,000 টাকা। গোটা বাংলা বাঁচাও যাত্রাতে উত্তর থেকে শুরু করে দক্ষিণ কামারহাটি পর্যন্ত 19টা দিন এত এত সভা, পথসভা, বড় সভা, মিছিল, মিটিং, গ্রুপ বৈঠকে, এটা আমাদের দুর্বলতা হতে পারে, এটা আমাদের ব্যর্থতা হতে পারে, এটা আমাদের ঘাটতি হতে পারে, কিন্তু উত্তর থেকে দক্ষিণ এ রাজ্যে আমরা আমাদের যাত্রাতে, এই 19টা দিনের যাত্রাতে সংগঠিত মেহনতি মানুষ, অসংগঠিত খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক, বিড়ি শ্রমিক, তাদের সবার নেতৃত্বে যে এই বাংলা বাঁচাও যাত্রা চললো, সেই বাংলা বাঁচাও যাত্রাতে আমরা একটা পরিযায়ী শ্রমিক বা তার পরিবারকে পেলাম না যে এই 5,000 টাকাটা পেয়েছে। আপনারা পেয়েছেন? কেউ কেউ পাননি? তাহলে আমাকে আর বলে দিতে হবে যে এই রাজ্যের সরকারটা বেহায়া, নির্লজ্জ, দোকান কাটা আলাদা করে? তাহলে 31 লাখ পরিযায়ী শ্রমিককে দেওয়া 5,000 টাকা করে এই তো কাগজ হয়ে গেল যে আমি 31 লাখ পরিযায়ী শ্রমিককে 5,000 করে দিয়েছি। এই তো সরকারের ঘর থেকে পয়সা বেরিয়ে গেল, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা হয়ে গেল। সরকার যখন গান গেয়ে গিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর বলছে যে 31 লাখ পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা দিয়েছি, তার মানে দিয়েছি, তাহলে এই টাকা আমাদের ভারত থেকে বেরিয়ে গেল, অথচ একজনও পরিযায়ী শ্রমিক পেল না। তাহলে পেল কে? আমাদের এক বন্ধু বলছে যে ওদের পরিযায়ী শ্রমিকের নাম অনুব্রত মণ্ডল, কারণ তিহার জেল যায় আর বাংলায় ফেরত আসে, ফলে এরাই পরিযায়ী। ওদের পরিযায়ী শ্রমিকের নাম জ্যোতিপ্রিয় মল্লিক, সিবিআই এর জন্য একবার দিল্লি যায়, একবার কলকাতা যায়, একবার ভুবনেশ্বর যায়, ঘুরে বেড়াচ্ছে, এরাই পরিযায়ী। সব থেকে বড় পরিযায়ী পার্থ, তার থেকেও বড় পরিযায়ী ওদের একটা কি আছে মুখপাত্র, সারদা নারদা চোর ফোর সব। তাহলে আমরা তো এখানে থেমে থাকতে পারি না, আমরা তো শ্রমিক সংগঠন, ঘামের দাম বুঝে নেওয়ার। কারো পৈতৃক সম্পত্তিতে এই টাকা নয়, এই টাকা তো এই রাজ্যে, এই টাকা তো এই দেশে। তাহলে তুমি যে পকেটেই ভরেছো আর যে পেটেই ভরেছো, ওই পকেট ধরে আর ওই পেটে হাত ভরে এই টাকা বের করার দায়িত্ব আমাদের শ্রমিক সংগঠনের, আমাদের মেহনতি মানুষের। এই লড়াইটাই চলছে প্রত্যেকটা দিন। এ গোটা পশ্চিমবঙ্গের বুকে, এ গোটা ভারতবর্ষের বুকে আরএসএস এর প্রেসক্রিপশনে তৃণমূল বিজেপিটা চলে দেশ এবং রাজ্যে শিল্পের সম্ভাবনাকে প্রতিটা দিন নষ্ট করছে। আমরা আমাদের চোখের সামনে কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কারখানাকে দেখতে পাই। একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারতো আমাদের। পাশে পশ্চিম বর্ধমান, কলিয়ারিগুলোর গেটে তালা, এখানকার রাইস মিল,
আদানি মালিক হবে না আম্বানি মালিক হবে না কে মালিক হবে কেউ জানে না, চলছে নিচের তলায়। অনুব্রত তো দু কাঠি এগিয়ে আছে, ওর তো বর্ধমানের রাইস মিলে ধান ঢুকে আর কালো কালো স্করপিও বেরোয়, বেরিয়েছিল না যতদিন বাইরে ছিল। মানুষ যাতে এজেন্ডাতে না থাকতে পারে তার জন্য বিভেদের রাজনীতি। दा बहुल प्रचारित उदाहरण बोले, एक बच्चा उसका माँ घर से निकल गई थी, उसको भूख लगा था, वो दूध पीने के लिए छटपटा रहा था तो वो पूरा रोने लगा। उसका बाप आया और उस बच्चे को उठाकर आलमारिर ऊपरे चापिए दिल। বাচ্চাটা নিচেও কাঁদছিল, বাচ্চাটা উপরেও আলমারির উপরেও কাঁদছিল, কিন্তু সে যখন নিচে কাঁদছিল তখন পেটের খিদে নিবারণের জন্য মায়ের দুধের জন্য কাঁদছিল, আর যখন আলমারির মাথার উপরে চাপিয়ে দিল তখন আলমারি থেকে নিচে নামার জন্য কাঁদছিল। প্রত্যেক দিন ওরা আমাদেরকে ইস্যু থেকে বের করে দিতে চাইছে। আমাদের লড়াইটা এখানেও যে রুটি রুজির ইস্যুতে আমাদেরকে থাকা, আমাদের লড়াইটা এখানে মানুষের কাছে গিয়ে, মানুষের দাওয়ায় গিয়ে, কারখানার গেটে গিয়ে, গ্যারেজের সামনে গিয়ে, ছোট ছোট কারখানার সামনে গিয়ে, তাপবিদ্যুৎ কারখানাটার সামনে গিয়ে, আমাদের রাইস মিলগুলোকে সামনে গিয়ে, আমাদের যারা ক্ষেত মজুর আছে, পরিযায়ী শ্রমিক আছে, তাদের পাড়াতে, উঠোনে, বৈঠকে, খামারে বসে তাদেরকে সংগঠিত করা। দৈনন্দিন জীবনে মানুষ প্রত্যেকটা দিন বিপর্যস্ত অবস্থায় আছে। এসআইআর এর কথা বলেছে, আপনি কত কথা নেবেন? এনআরসি আছে, এসআইআর আছে, ব্যাংক আছে, নিজের পেটের ভাতের দাম আছে, আর এখানে তো আক্রমণ আছে। সেই আক্রমণের বিরুদ্ধে সেই এসআইআর যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যে নাগরিকত্ব, আমাদের এখানকার ভিটে মাটির লড়াই, সেই সবটাকে নিয়ে একটা খুব মাটিতে নেমে নিজেদের পায়ের নিচের জমিকে শক্ত করে, যে জমিটা শক্ত হবে আদর্শে, যে জমিটা শক্ত হবে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতায়, সেই ঐক্যবদ্ধতার লড়াইয়ে আমাদের প্রত্যেককে একসাথে থাকতে হবে। আমাদের সম্মেলন, সেই সম্মেলনে আগামী দিনের দিক নির্দেশ ঠিক হবে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের উত্তরের পাহাড়ের চা বাগান থেকে শুরু করে ওই একদম 24 পরগনার নিচে যারা পরিযায়ী শ্রমিক আছেন, একদম মেদিনীপুর যারা বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন, এই শিল্পাঞ্চলের যারা ছোট মাঝারি কারখানায় আছে, এই সবার জন্য, এই সবার জন্য এই গোটা রাজ্যটাকে বাঁচানো, শিল্পকে বাঁচানো, শ্রমিককে বাঁচানো, শ্রমিকের ভাত ঘরকে বাঁচানো এবং আমাদের লড়াই আন্দোলনকেও বাঁচিয়ে জিতে নিয়ে আসার মতন যে কঠিন কাজটা গোটা রাজ্য জুড়ে আমাদের শ্রমিক সংগঠন এবং এই জেলা জুড়ে করছে, সেই লড়াইয়ে, সেই সংগ্রামে আপনাদেরকে সামিল হবার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। সবার পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে কমরেড মীনাক্ষীকে লাল সেলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আমি প্রথমেই বলেছি, আমাদের রাজ্যের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা, সিআই2 রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড জিয়াউল আলম। আপনারা তার বক্তব্য শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন এবং শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট নিয়ে আমার যে অভিজ্ঞতা এবং তার থেকে উত্তরণ, সেই উত্তরণের পথ তিনি এখানে রাখবেন। আপনারা হচ্ছে যে শুনবেন এই আশা করে এখন জিয়াদাকে বলার জন্য। মাঠে যা দেখছি, মাঠ উঠছে, রাস্তায় যা দেখছি, তাতে তো মনে হচ্ছে বাংলা বাঁচবে। কি বাঁচবে তো? আর যেখানে মীনাক্ষী দাঁড়ায় তার পিছন থেকে লাইন শুরু হয়ে যায়, কি না বাংলা বাঁচবে। এত বড় অন্যায়টা বিহারের ওই খেটে খাওয়া মানুষগুলোর ভোট নিয়ে দিল্লিতে বসে তুমি গতকাল করতে পারলে? আরে বিহারের চেহারা পাল্টে দিয়েছিল 100 দিনের কাজের অধিকারের আইন। উড়িষ্যার ব্লকের পর ব্লক, গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা না খেতে পাওয়ার খবর ভারতবর্ষ থেকে মুছে দিয়েছিল 100 দিনের কাজের আইন।
পশ্চিমবাংলায় আপনি আমি গ্রামে গঞ্জে শহরাঞ্চলের ছোট মাঝারি দোকানদাররা বুঝছে 3 বছর এই বাংলার মাটিতে মোদি তো হালে পরশুদিন বন্ধ করলো ভারতবর্ষে, আর এখানে বন্ধ করে রেখেছেন আমাদের মাননীয় দিদিমণি। 3 বছর ধরে তার হাল হাকিকাত আমরা বুঝতে পারছি, দোকানদাররা বুঝতে পারছে। কি করতে চাইছো? খেটে খাওয়া মানুষের জন্য, ঘাম ঝরানো মানুষের জন্য, দক্ষ শ্রমিকদের জন্য, দেশের উৎপাদন বাড়ুক তার জন্য, দেশের সম্পদ বাড়ুক তার জন্য বামপন্থীরা লড়াই আন্দোলন করে স্বাধীনতার পর থেকে যা যা তৈরি করেছে সব একটার পর একটা আঁচড়ে আঁচড়ে টিপে টিপে ছানিয়ে নিয়ে কার হাতে তুলে দিচ্ছ? আপনার আমার কথা না। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে ভারতবর্ষের মানুষের দেনা বাড়ছে, ব্যক্তিগত দেনা বাড়ছে। যে কাজই করে থাকুক না কেন, সাধারণ মানুষের সারপ্লাস টাকা খরচ খরচা করার পর হাতে জমে থাকা টাকা কমছে। তারপরেও তুমি পারলে মাত্র 12 দিনের পার্লামেন্ট বসেছে, সেখানে ভারতবর্ষের সবচেয়ে বিশ্বস্ত যে প্রতিষ্ঠান LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, जिंदगी का साथ में जिंदगी का बाद में, তাকে তুমি এক কথায় কোটল করে দিলে, ভারতবর্ষের বীমা ক্ষেত্রে আইন নিয়ে এলে বিদেশিরা একে বিনিয়োগ করবে। কি বিনিয়োগ? যেদিন ট্রাম্প জিতেছে আমেরিকার বুকে 20 জানুয়ারি, কি এমন হলো? তুমি আহমেদাবাদের বুকে ডেকে এনে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে নমস্তে ট্রাম্প করাওনি? তুমি আমেরিকাতে যাওনি, কোলাকুলি করনি, আর এখন তুমি যেখানে ট্রাম্প গেছে মিটিং এ, সেই মিটিং থেকে তুমি 24 হাত দূরে পালিয়ে যাচ্ছ, তুমি থাকছো না কেন? ও এপ্রিল মাসে ভারতবর্ষের পণ্যের উপরে, ভারতবর্ষের পরিষেবার উপরে আমেরিকা দণ্ড লাগিয়েছে, দণ্ড, পিউনিটিভ মেজার্স। ভারতবর্ষের যে মালই যাক না কেন আমেরিকার মাটিতে 50% শুল্ক দিতে হবে। ভয় পাচ্ছে কেন? আরে সদ্য স্বাধীন হয়েছে 47 সালের 15ই আগস্ট। 5 বছরের মাথায় 1952 সালে তো ওই ভারতবর্ষ যে সকল শিশু সবে দাঁড়াচ্ছে, আমেরিকাকে তো ভয় পায়নি। 71 সালে ভয় পায়নি, 62 সালে এই দেশ তো ভয় পায়নি। কিসের হিম্মতে তুমি 142 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী, যে পার্টিরই হও না কেন, আমাদের 142 কোটি মানুষকে এ যাবৎকাল 12 বার শুনতে হয়েছে
এই পাকিস্তান ইন্ডিয়ার এবারের সংঘর্ষ আমি ট্রাম্প বন্ধ করেছি। ভারতীয় আর্মির এত বড় বদনাম, ভারতবর্ষের মানুষের যে মানসিক জোর, যে ঐক্য, সেনাবাহিনীর যে শৃঙ্খলা পরায়ণতা, সে অপমান তুমি সহ্য করে যাচ্ছ। আজ পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে তুমি একটা কথা মুখে আনছো না। ভারতবর্ষের চেন, জুয়েলারি, সোনা, গহনা, ভারতবর্ষের কাপড়, বস্ত্র, ভারতবর্ষের চামড়াজাত দ্রব্য, ভারতবর্ষের সবচেয়ে বেশি শক্তি যে আইটি সেক্টর, ভারতবর্ষের নিজের রক্ত দিয়ে তৈরি করা যে ফার্মাসিউটিক্যাল সেক্টর, তার একটা পৌঁছাচ্ছে না আমেরিকার মাটিতে। অন্য দেশ ভারতবর্ষের সাথে ব্যবসা করতে চাইলে আমেরিকা সেই দেশকে বাধা দিচ্ছে, তার উপরে দণ্ড চাপাচ্ছে। তুমি মুখ খুলবে না কোনদিন। সে জওয়াহরলাল নেহরু হোক, ইন্দিরা গান্ধী হোক, কি করেছে, ভালো করেছে, খারাপ করেছে, ভারতবর্ষের মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে। কোনদিন এইভাবে আমেরিকার কাছে ভারতবর্ষ মাথা পেতেছে, হ্যাঁ করেছে? ভারতের বাণিজ্য মন্ত্রী সুরাট থেকে ছেলে মেয়েরা ফিরে আসছে, আহমেদাবাদ থেকে ফিরে আসছে, ত্রিচুর থেকে ফিরে আসছে, দক্ষিণ ভারত থেকে ফিরে আসছে। আমাদের ফলটা 3টে শিফটে কাজ হতো, 2টো শিফটে কাজ হচ্ছে। ভারতবর্ষের ইস্পাত শিল্প ঢুকছে। পার্লামেন্টে বয়ান দিয়েছে কয়লা মন্ত্রী, কয়লা উৎপাদন কমিয়ে আনবে, আমদানি করবে না বিদেশ থেকে। কেন? আর রিজার্ভ ব্যাংকের বুক থরো থরো। ভারতবর্ষের যেটুকু সঞ্চয় ছিল পেট্রোল ডিজেল কেনার জন্য কমে আসছে, কমে আসছে, কমে আসছে। বাণিজ্য কমছে, একটার পর একটা বিশাল কারখানা, যারা সরকারকে ডিভিডেন্ড দিত বছর ঘুরলে 12,000 কোটি টাকা, নেমে আসছে, নেমে আসছে। সরকার এইখানে দাঁড়িয়ে আপনার আমার জন্য যে 80,000 কোটি টাকা 100 জনের কাজের জন্য বাজেটে ধরত, জানি না কবে আমাদের 35 কেজি চাল গম, চাই বামপন্থী 62টা সংসদ সদস্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং গ্রহণ করেছিলেন। বলা শুরু হয়ে গেছে। এক দরজা দিয়ে ঢুকতেন, ওই দরজা দিয়ে বেরোতেন, কিন্তু ছটফট করতেন দিদিমণি। 2005 সালের পার্লামেন্টে যখন 100 দিনের কাজের আইন পাস হচ্ছে, মনমোহন সিং প্রধানমন্ত্রী, বামপন্থীরা একসাথে দাঁড়িয়েছে। আপনি আমি 1990 সাল থেকে কাজের অধিকারের জন্য বছর ভর্তি ধর্মঘট করেছি। পার্লামেন্টে যখন পাস হচ্ছে তখন বিজেপি আর তৃণমূল এক জায়গায় দাঁড়িয়ে 100 দিনের কাজকে বাধা দিতে চেয়েছিল। তুমি বিশ্বের বুকে মাথা উঁচু করে বলে আসো কি ভারতবর্ষ পোলিও দূর করেছে, ভারতবর্ষ থ্যালাসেমিয়া দূর করেছে, ভারতবর্ষ টিটেনাস দূর করেছে, ভারতবর্ষ ডিপথেরিয়া দূর করেছে। যে আশার মা বোনেরা, যে ICDS এর মা বোনেরা, যে মিড ডে মিলের মা বোনেরা, যে হেলথ গাইডরা দিনের পর দিন সংসারকে ফেলে রেখে এ গ্রাম ও গ্রাম গিয়ে
পেশেন্ট খুঁজে বার করে সিমটম দেখে তার রেকর্ড তুলে তার ওষুধ এনে তাকে খাওয়াচ্ছে। তোমার লজ্জা করে না তাদেরকে 4,500 টাকা দিতে, তাদেরকে 7,000 টাকা দিতে, তাদেরকে 5,000 টাকা দিতে? 12টা দিন পার্লামেন্ট চলল, বামপন্থী যে কটা এমপি আছে সেখানে বুক চিতিয়ে দাঁড়ালো, এদের দুটো পয়সা বাড়ান, লাখ লাখ ভ্যাকেন্সি পড়ে আছে, সেই ভ্যাকেন্সি ফিল আপ করেন, না হলে আবার নতুন করে HIV ফিরে আসছে, ডিপথেরিয়া ফিরে আসছে, থ্যালাসেমিয়ার প্রকোপ বাড়ছে। হসপিটালগুলোতে ডাক্তার ঠিক মতো না থাকার কারণে, কোয়াক দিয়ে কাজ করানোর কারণে, তাড়াহুড়ো করে কাজ করার কারণে 7,000-8,000 টাকার আনকোয়ালিফাইড টেকনিশিয়ান রাখার কারণে ভুলবশত ব্লাড ট্রান্সফিউশন হয়েছে 9 বছরের 7টি বাচ্চা তামিলনাড়ুর বুকে HIV ইনফেক্ট হয়েছে। আমরা জানি না, বামপন্থীরা এমনি চেঁচায়। হ্যাঁ, ভয় আছে, আমরা জানি। হেলথ সেক্টরের বড় বড় কর্পোরেট যারা, তাদের ভয় আছে। বাংলা যদি বাঁচে, আর তা যদি লাল ঝান্ডার হাত ধরে, বামপন্থীদের হাত ধরে, গণতান্ত্রিক শক্তির হাত ধরে বাঁচে, তাহলে বর্ধমান মেডিকেল কলেজ আবার চাঙ্গা হবে, বর্ধমানের সাব ডিভিশনাল হসপিটাল গুলো চাঙ্গা হবে, বর্ধমানের ব্লক হসপিটাল গুলো চাঙ্গা হবে, বর্ধমানের প্রাইমারি হেলথ সেন্টার গুলো চাঙ্গা হবে, বর্ধমানের একটার পর একটা ICDS সেন্টার চাঙ্গা হবে। বলে নার্সিং হোমে আর কেউ আসবে না, বলে কথায় কথায় 2 পাতা ওষুধ, 14খানা টেস্ট, আর তোমার স্বাস্থ্য বীমার টাকা সরকারের ঘর থেকে ওই কোম্পানিগুলোর ঘরে যাওয়ার রাস্তা বন্ধ হবে। কি ঠকাচ্ছে কাকে? দেখেন, ইংরেজরা পারেনি কি 22,000 টাকা দিয়ে টোটো রেজিস্ট্রেশন করেছেন? একজন এখানে আছেন টোটো ভাই, করেছেন 18,000 টাকা দিয়ে। পশ্চিমবঙ্গের কোন জেলায় 1 মাস পেরিয়ে গেল, যেদিন CI2 মন্ত্রীর কাছে গিয়ে বলেছে রেজিস্ট্রেশন চাই, আমার জীবিকার নিবন্ধভুক্ত হোক, আমি চাই, কিন্তু তার জন্য শোরুমে আমি আমার ইন্স্যুরেন্সের টাকা দেব না, তার জন্য আমি শোরুমে এখানে ওখানে অমুককে ধরে তমুককে ধরে 5,000 10,000 টাকা দেব না, 50 টাকা নেবেন, 25 টাকা নেবেন, 30 টাকা নেবেন, RTO নেবেন, দরকার হলে RTO দপ্তরে আরো টেবিল খুলবেন, খুলে করবেন। কে দেখাতে? দূর দূরান্ত থেকে গ্রামের 70 বছরের বৃদ্ধাকে বর্ধমান শহরে রাত্রি 12টার সময় ঠাকুর কে দেখাতো? বিসর্জন কে দেখাতে নিতে আসতো? মহরমের তাজিয়া গ্রামের বয়স্ক মানুষদেরকে কে নিয়ে আসতো? কে নিয়ে যেত ওই ভোর বেলায় টিউশনি পড়াতে 5টা মেয়েকে, 2টো ছেলেকে? পরিবেশ বান্ধব এই টোটো গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে 24 ঘন্টা 7 দিন ঘুরছে। মানুষের যোগাযোগ শক্তি বেড়েছে, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে তাদের অবদান নেই, মান্যতা দেবে না। কোথাও একটু দাঁড়ালো, এই সর সর, কেন? পাশে বোলেরোটা দাঁড়িয়ে আছে, যে রাস্তার উপরে 15খানা বোলেরো দাঁড়িয়ে আছে, ডিভাইডার পার করে দাঁড়িয়ে আছে, তার CCTV দেখতে পাচ্ছে না, ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছে না, একটা টোটো 2টো প্যাসেঞ্জার নামাচ্ছে, নামিয়ে সে চলে যাবে। এই
তুই ছাড়া তো টোটোকে সম্বোধন করা যায় না। এই শাকপালা গোটা, সবজি গোটা, এই রাস্তার ধারে বসে যাবে না। তো কোথায় বসে যাবে? এই বর্ধমান শহর কে তৈরি করেছে? এই বৃহত্তর বর্ধমান কে তৈরি করেছে? আমি যদি আমার গতর খাটিয়ে একটা অন্ধকার পাড়াকে দিক চালিয়ে না তৈরি করি, তাহলে সেখানে বাজার বসবে না, সেখানে স্কুল হবে না, সেখানে হাসপাতাল হবে না, খেলার মাঠ হবে না, পাড়া হবে না। ফলে এইভাবে তুমি উচ্ছেদ করতে পারো না বর্ধমান শহরের কোন জায়গায়। আমাদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ হতে দিচ্ছি না, দেব না। আমরা জানতে চাইছি, এত হাই রোড হলো, যাদের জমি নিয়ে হলো, রেল লাইন চওড়া হচ্ছে, যাদের জমি নিয়ে হচ্ছে, সেই এলাকার স্থানীয় মানুষের আর্থিক কি উন্নতি হচ্ছে? একটার পর একটা প্যাসেঞ্জার ট্রেন সাউথ ইস্টার্ন রেলে, একটার পর একটা প্যাসেঞ্জার ট্রেন কাটুয়া লাইনে, মেন লাইনে, কড লাইনে। তুমি টাইমে চালাচ্ছ? বেসরকারি কন্টেনার দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, যত দৌড়চ্ছে তত আদানির সম্পত্তি 8 লাখ কোটি থেকে 12 লাখ কোটি, 12 লাখ কোটি থেকে 18 লাখ কোটি। ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর মার্কেট ক্যাপিটালাইজেশন কার? আদানি। 20 বছর আগে আদানি কোথায় ছিল? তুমি যখন প্রধানমন্ত্রী না, গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন আদানি কোথায় ছিল? বিল্ডিং বানাতো, রিয়েল এস্টেটের ব্যবসা করত, শখানেক কোটি টাকার সম্পত্তি। আম্বানি কোথায় ছিল? আজ কোথায় এসছে? আমার পকেট ফাঁকা, আপনার পকেট ফাঁকা, খেটে খাওয়া মানুষের পকেট ফাঁকা, আর দেশের সম্পদ বাড়ছে। সেই সম্পদ কক্ষিগত হচ্ছে কাদের হাতে? আর এখন এই পার্লামেন্ট বসার আগে 21 তারিখে তুমি কি বললে? নভেম্বর মাসে ব্যবসাতে বড় বাধা হচ্ছে। কিসের বাধা? যারা কাজ করছে কলে কারখানায়, অফিস কাছারিতে, এস্টাবলিশমেন্টে, তাদেরকে নাকি 58 সালে 60 সালে রিটায়ারমেন্ট দিতে হবে। আরে মালিক মনে করছে ওদের কাজ করতে করতে ইনক্রিমেন্ট পেতে 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 ওদের এখন 55,000 কোটি টাকা মাইনে হয়ে গেছে। ওইগুলোকে ছাটিয়ে এখন নতুন করে তো মার্কেটে পাওয়া যাচ্ছে এভারেজ মাইনে কত? পশ্চিমবঙ্গে এভারেজ মাইনে দাঁড়িয়েছে 8,500 টাকা। প্যারা টিচার, রেগুলার টিচার নেই। প্রাইভেট স্কুল কোন মাস মাইনে নেই। নার্সিং হোম কোন স্কেল নেই। ব্যক্তিগত কলকারখানা, সব জায়গায় কন্ট্রাক্ট কন্ট্রাক্ট কন্ট্রাক্ট। ডিএম অফিসে কন্ট্রাক্ট, এসডিও অফিসে কন্ট্রাক্ট, বিডিও অফিসে কন্ট্রাক্ট, পঞ্চায়েত স্তরে কন্ট্রাক্ট, লাইন ডিপার্টমেন্টে কন্ট্রাক্ট। কি চাইছো? কি চাইছো তুমি? পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে দক্ষ, শিক্ষিত, প্রশিক্ষিত ছেলে মেয়েরা আছে। বাংলা বাঁচাও বললে বাংলা বাঁচে না। বাংলা বাঁচাও বললে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে স্কুলগুলোকে খোলাতে হবে, পশ্চিমবঙ্গের রাস্তাঘাটকে ঠিক করাতে হবে, সেচের নালা যেগুলো বুঝে গেছে সেই সেচের নালার মুখ খোলাতে হবে, নদী থেকে তোলা সেই জলের বরাদ্দ বাড়াতে হবে। লড়াই এইখানে, লড়াই
জাতের লড়াই না। আমি জানি এখানে যদি আমি হাত তুলতে বলি এক ঝাঁক হাত উঠবে, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী। আমি যদি হাত ওঠাতে বলি এক ঝাঁক হাত উঠবে, আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী। এক ঝাঁক হাত উঠবে, আমরা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। আর যদি আমি আপনাদের সবার কাছে আবেদন করি, একটু হাত তোলেন তো, খুঁটে খান না, লুটে খান না, খেটে খান, কারা হাত তুলুন, তুলুন। কার জোর বেশি? জাতের জোর বেশি না পেটের জোর বেশি? এই পরিচয়টাকেই না ওরা ঢেকে দিতে চাইছে। আমি জিয়াউল আলম, আমি জানতে চাই, আমি জাহানারার বেটা, আমি জিয়াউল আলম, আমি জানতে চাই তুমি আমার পাড়ার মসজিদের মুয়াজ্জিনকে, ইমামকে কেন হাত পাতালে? ইসলাম ধর্ম সবচেয়ে বেশি যেটাকে ঘৃণা করে, যাকে হারাম বলে, তা হচ্ছে হাত পাতা। কেন? কি প্রয়োজন? ও তো জানতাম আগেকার যুগে, হাজার হাজার বছর আগে কোনো মানুষকে যদি দমন করতে হয় তাহলে তার প্রথম ধর্মস্থানকে দখল করতে হয়, ধর্মগুরুকে দখল করতে হয়। তুমি আমার ভাগ্নিটাকে হিজাব পড়ালে, তুমি আমার ভাস্তিটাকে হিজাব পড়ালে, তার জন্য তুমি নিজে হিজাব পড়লে, এক ফালা চুল এদিক ওদিক তোমার বেরোবে না। কিন্তু আমার ভাগ্নি, আমার ভাস্তি যখন এমএসসি পাস করে ঘরে বসে রইল, তুমি খোঁজ নিলে না তো? আরে তার আগে আমার মা বোনেরা, ফুপুরা, কাকিরা হিজাব না পরে স্কুলে গিয়ে সম্ভ্রমের সাথে নিজের ধর্মকে শ্রদ্ধা করে, 5 জনের ধর্মকে শ্রদ্ধা করে স্কুল কলেজে মাস্টারি করেছে, চাকরি করেছে, সম্মানের সাথে মাথা উঁচিয়ে মাছ করেছে। তোমার লজ্জা করলো না? উত্তরবঙ্গে রাত্রিরে বন্যায় ভেসে যাচ্ছে 32টা মানুষ। তোমার কলকাতায় কি বলে কার্নিভালে নাচাচ্ছ, নিজে নাচছ, 2 মিনিট তুমি ঘোষণা করতে এরকম ভয়াবহ পরিস্থিতি এবারের জন্য কার্নিভাল বন্ধ করা হতো, মানুষ মেনে নিত না? মানুষ এতটা অমানবিক হয়নি। 11 সালে এলে, তুমি ধীরে ধীরে ভোট বাড়ালে, ভোট পেলে, হাত পাততে শেখালে, সব জায়গায় কাজ করে হাত তুলে যা পেতাম সেটাকে মুচড়ে তুমি আমাকে এই করলে, এই করলে, এই করলে, পঙ্গু করলে, ঝান্ডা ধরালে পঙ্গু হওয়ার জন্য। আজ তুমি বাণিজ্য সম্মেলনে শ্রদ্ধেয় মমতা ব্যানার্জির মন্ত্রিসভার প্রথম অর্থমন্ত্রী, বর্তমানে পরামর্শদাতা, বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের রাজ্যের বিশিষ্ট বাণিজ্যকার অমিত মিত্রকে তুমি তিরস্কার করছো। কি জিএসটি আপনি শেখাবেন আমাকে মেনে নিতে? তো পার্লামেন্টে তুমি তৃণমূলের ঝাঁক ঝাঁক এমপি নিয়ে গেছো, বিজেপির সাথে গলা মিলিয়ে, তুমি মেনেছিলে কেন জিএসটি? এখন তোমার সব ফাঁকা। 26-এর আগে লক্ষ্মী ভান্ডার কি করে দেব রে? 26-এর আগে আবার তো 2-4টে পয়সা তো বাড়াতে হবে, কোথায় পাবো রে? কে দেবে রে? তাহলে কি টোটো যারা চালাচ্ছে তারা দেবে নাকি? হ্যাঁ, লুটে পুটে খাওয়ার জায়গা বাংলা বাঁচাও যাত্রা যে রাস্তা দিয়ে গেছে, মানুষের তাকানো দেখে
দেখে বুঝে গেছি গলা দাবানো আর যাবে না। এই খেটে খাওয়া মানুষ ঝোঁজ বাঁধছে, খেতে খামারে কলে কারখানায় মসজিদে মন্দিরে। জগন্নাথ তোমার বাপের সম্পত্তি না। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সংঘবদ্ধ হন, সংঘবদ্ধ হন। চেহারা পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে। দিদি মোদির সাথে লড়ছে না, মোদি দিদির সাথে লড়ছে না। লড়বেন না, কোনোভাবে লড়তে পারে না। কংগ্রেসকে ভাঙিয়ে ওকে নিয়ে ঘর করেছে, সে প্রেম ভোলা যায় না, যাচ্ছে যাবে না কোনদিন। लाल सलाम कॉमरेड जियादा के